আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। দেখুন, প্রতিযোগিতামূলক পরীক্ষার যে একটা পাহাড় সমান চাপ আর তার থেকে তৈরি হওয়া বার্নআউট বা চরম ক্লান্তি, এগুলোর সাথে যারা প্রতিনিয়ত লড়ছেন তাদের প্রতি গভীর সহানুভূতি জানিয়ে আজকের এই আলোচনাটা শুরু করতে চাই। কারণ একটা কঠিন লক্ষ্য অর্জনের রাস্তা, সেটা তো আর কখনোই সোজা বা মসৃণ হয় না, তাই না? মাঝে মাঝেই মনে হয় এই বুঝি সব শেষ, সবকিছু যেন থমকে গেছে। তো আজকে আমরা ঠিক এমনই একটা একদম রিয়েল বাস্তব সংগ্রামের ব্যবচ্ছেদ করব। আমরা দেখব কিভাবে আকাশ ছোঁয়া উচ্চাকাঙ্ক্ষা আর অতিরিক্ত মানসিক চাপ একজন মানুষকে একেবারে খাদের কিনারায় ঠেলে দেয়, আর সবচেয়ে বড় কথা, সেখান থেকে কিভাবে আবারও দারুণভাবে ঘুরে দাঁড়ানো যায়। আচ্ছা, চলুন একদম সরাসরি মূল ডেটায় ঢুকে পড়ি। ফেজ 4 এর এই নির্মম ডেটাগুলোর দিকে একটু তাকালেই বোঝা যায় ব্যাপারটা আসলে কতটা ভয়াবহ। আগের সপ্তাহে একটানা ৬৩ ঘন্টার একটা অমানবিক পরিশ্রম ভাবা যায়, আর এই বেপরোয়া পরিশ্রমী শরীর আর মনকে একটা অনিবার্য শাটডাউন বা নিষ্ক্রিয় মোডে ঠেলে দিয়েছে। লক্ষ্য করলে দেখবেন প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা কিন্তু ধপাস করে প্রায় ৫০% কমে গিয়ে মাত্র ৩৪ ঘন্টায় নেমে এসেছে। মানুষের মস্তিষ্ক তো আর কোনো রোবট না, তাই না? অতিরিক্ত আর লাগামহীন একটা প্রেশার দেওয়ার পর শরীর আর মন যে স্বাভাবিকভাবেই কাজ করা বন্ধ করে দেবে, সেটাই তো স্বাভাবিক। এই ডেটাটা আসলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে রেস্ট না নিয়ে শুধু গাধার খাটুনি খাটলে দিন শেষে নিজেরই ক্ষতি। আর এই পতনটা ঠিক কতটা ভয়াবহ হতে পারে সেটা বুঝতে শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকান। ৩। হ্যাঁ, মাত্র ৩ ঘণ্টা। ২২শে মে পারফরমেন্স কমতে কমতে এই তলানিতে এসে ঠেকেছিল। দেখুন, এটা কিন্তু কোনো সাধারণ রোজকার ক্লান্তি না, এটা হলো একেবারে খাদের কিনারায় পৌঁছে যাওয়ার একটা দৃশ্যমান রূপ। যখন কেউ নিজের ক্ষমতার একদম শেষ বিন্দু পর্যন্ত নিজেকে ধাক্কা দিতে থাকে, তখন একটা সময় এমন একটা শক্ত দেয়ালে পিঠ ঠেকে যায় যেখান থেকে আর এক পাও সামনে এগোনো সম্ভব হয় না। এই ৩ ঘণ্টা মূলত সেই চরম শূন্যতারই একটা রিফ্লেকশন। আর এই পুরো জার্নিটাই যে স্ট্রাগল, এটা চমৎকারভাবে ফুটে উঠেছে এই ৮ দিনের এই পারফরমেন্স কার্ভে। দেখেই বোঝা যাচ্ছে ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি কখনোই একটা সোজা নিখুঁত রেখা হয় না। এই গ্রাফের দিকে তাকালে মনে হয় যেন একটা রোলার কোস্টার। এর প্রতিটা ওঠা নামা আসলে এক একটা গল্প বলছে। এখানে যেমন চূড়া আছে, ঠিক তেমনি আছে গভীর খাদ। অর্থাৎ সাফল্যের গ্রাফ যে সবসময় রকেটের মতো ওপরের দিকে উঠবে, ব্যাপারটা মোটেও তেমন না। বাস্তব জীবনের সংগ্রাম এর চেয়ে অনেক অনেক বেশি অমসৃণ। চলুন এই টাইমলাইনের নির্দিষ্ট কিছু বাধার দিকে একটু কাছ থেকে নজর দিই। ধরুন ২১শে এপ্রিল, অসুস্থতার কারণে পড়াশোনা ধপ করে নেমে এলো ৯ ঘণ্টায়। এরপর ২রা মে, বন্যা আর বিদ্যুৎ বিভ্রাটের মতো সম্পূর্ণ বাইরের একটা কারণে সেটা নেমে গেল মাত্র ৩.৫ ঘণ্টায়। আবার দেখুন, ১২ই মে কিন্তু ১০.৫ ঘণ্টার একটা সর্বোচ্চ ফ্লো বা পিক পারফরমেন্স দেখা যাচ্ছে। কিন্তু ঠিক তার পরে ২২শে মে মানসিক ক্লান্তির একদম চরম পর্যায়ে এসে সব কিছু রীতিমতো ক্রাশ করে। ব্যাপারটা একেবারে জলের মতো পরিষ্কার, তাই না? বাইরের এই অপ্রত্যাশিত ঘটনাগুলোর সাথে যখন ভেতরের মানসিক ক্লান্তি এসে যুক্ত হয়, তখন মানুষের তৈরি করা সবচেয়ে পারফেক্ট, সবচেয়ে নিখুঁত প্ল্যানটাও মুহূর্তের মধ্যে লাইনচ্যুত হয়ে যেতে পারে। তো এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এমনটা বারবার কেন হয়? এর গোড়ার কারণগুলো যদি একটু ঘাঁটাঘাঁটি করি, তাহলে দুটো সম্পূর্ণ ভিন্ন মানসিক অবস্থার একটা সাংঘাতিক সংঘর্ষ দেখা যাবে। একদিকে রয়েছে অসাধারণ কিছু করে দেখানোর তীব্র উচ্চাকাঙ্ক্ষা বা স্ট্রং অ্যাম্বিশন, আর অন্যদিকে রয়েছে প্রতিটি খারাপ দিন বা ছোটখাটো ভুল নিয়ে অতিরিক্ত চিন্তা, মানে ওভারথিঙ্কিং করার একটা মারাত্মক প্রবণতা। এই দুটোর অসামঞ্জস্যপূর্ণ সংঘর্ষেই জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো তৈরি হয়। এই যে সব সময় নিখুঁত হওয়ার একটা অবাস্তব চাপ, এটাই মূলত বার্নআউটের বীজটা বুনে দেয়। এখানে একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার আছে, যেটাকে আমরা বলতে পারি মিরর এফেক্ট বা দ্বৈত দৃষ্টিভঙ্গি। সোর্সে মাহমুদের নিজের কঠোর মূল্যায়নে বলা হয়েছে, আমি হোঁচট খেয়েছি কিন্তু থামেনি, দুর্বলতা দেখেছি কিন্তু নিজেকে ছেড়ে দিইনি। আর বাইরের চোখে কি দেখা যাচ্ছে? বাইরের পর্যবেক্ষণে দেখা যাচ্ছে মানুষটা ভেতরে প্রচণ্ড একটা চাপ নিয়ে চলছে ঠিকই, কিন্তু কখনোই একেবারে হাল ছেড়ে দিচ্ছে না। এই যে তীব্র মানসিক চাপ থাকা সত্ত্বেও বারবার নিজের ভেঙে পড়া সিস্টেমকে নতুন করে গড়ে তোলার অবিচল একটা চেষ্টা, এটাই কিন্তু একজন সত্যিকারের যোদ্ধার আসল পরিচয়।
সুতরাং সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট হলো এই 4টা বৈশিষ্ট্য। এগুলোই মূলত একটা গ্রোথ ওরিয়েন্টেড বা প্রবৃদ্ধিমুখী মানসিকতার শক্ত ভিত তৈরি করে দেয়। প্রথমত, ফিডব্যাক বা মতামত বিশ্লেষণ করা। দ্বিতীয়ত, নিজের আচরণের প্যাটার্ন বা ভুলগুলো ধরতে পারা। তৃতীয়ত, প্রতিদিনের শৃঙ্খলামূলক কাজগুলোকে নিজের পরিচয়ে পরিণত করা। আর সবশেষে, ক্ষণিকের আবেগের কাছে হেরে না গিয়ে দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে চোখ স্থির রাখা। একটা ধ্বংসাত্মক ক্র্যাশের পর বারবার ওই মাটি থেকেই উঠে দাঁড়ানোর যে ম্যাজিক, সেটা মূলত এই 4টি স্তম্ভের ওপরই দাঁড়িয়ে আছে। তাহলে এই পুরো পরিস্থিতি থেকে উত্তরণে চূড়ান্ত রূপরেখাটা কি দাঁড়ালো? এখানে আসল গেম চেঞ্জার বা মূল মন্ত্রটি হল বেপরোয়া চাপের বদলে একটা ভারসাম্যপূর্ণ ধারাবাহিকতা বজায় রাখা। ক্রমাগত নিজেকে নিংড়ে ছিবড়ে না করে ফেলে একটা স্থির আর টেকসই গতিতে কাজ চালিয়ে যাওয়া। একেই আমরা বলছি ব্যালেন্সড কনসিস্টেন্সি। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়াই হলো লং রানে একাডেমিক আর মেন্টাল দিক থেকে টিকে থাকার আসল চাবিকাঠি। অতিরিক্ত চাপ দিয়ে হয়তো একদিনে অনেক কাজ এগিয়ে ফেলা যায়, কিন্তু সেটা হয়তো আগামী কয়েক সপ্তাহের জন্য মানুষকে পুরোপুরি পঙ্গু করে দিতে পারে। আজকের আলোচনার একেবারে শেষে এসে মাহমুদের একটা অত্যন্ত শক্তিশালী আর বাস্তব উপলব্ধির দিকে একটু আলো ফেলতে চাই। কোট করছি, আমার জার্নি পারফেকশনের না, পারসিভিয়ারেন্সের। মানে এই যাত্রাটা নিখুঁত হওয়ার নয়, বরং দাঁতে দাঁত চেপে লেগে থাকার। এই একটা কথাই কিন্তু আমাদের সবাইকে খুব গভীরভাবে ভাবায়। আচ্ছা, ভাবুন তো, বর্তমানে আমরা যে কঠিন সংগ্রামগুলোর ভেতর দিয়ে যাচ্ছি, একটা সময় এই সংগ্রামগুলোই কি আমাদের ভেতরের শক্তির সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়াবে না? এই প্রশ্নটা সাথে নিয়েই আজকের মতো শেষ করছি। আশা করছি আজকের এই বিশ্লেষণ কঠিন সময়ে ঘুরে দাঁড়ানোর নতুন কোনো পথের সন্ধান দেবে।